Dear students, in our introduction part of marginal costing, we have already discussed about what is marginal costing, what is marginal cost equation, what is fixed cost, what is variable cost, what is semi-variable cost, etc. We shall try to focus today two main important formula of marginal costing, that is contribution and PV ratio. এই দুটো জিনিস, এই দুটো কনসেপ্ট যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে আমরা কোনোভাবেই ডিসিশন মেকিং এর উপর যে অঙ্কগুলো আমরা করতে যাব সেগুলো কোনোভাবেই করতে পারবো না। সেই জন্য আমাদের প্রধান আজকে যে লক্ষ্যটা থাকবে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন এবং পিভি রেশিওর এই ফর্মুলাগুলো সম্বন্ধে একটা কনসেপ্ট গ্রো করা। আমরা অনেকেই এইটা ভাবি যে মার্জিনাল কস্টিংটা মূলত ফর্মুলা বেস চ্যাপ্টার, কিন্তু আমি কিন্তু সেরকমটা ভাবছি না, মানে এরকম ভাবাটাও ঠিক নয়। কারণ মার্জিনাল কস্টিং এর যে মেন দুটো ফর্মুলা সেটা হচ্ছে এই কন্ট্রিবিউশন এবং পিভি রেশিও, এর সম্বন্ধে যদি আমাদের বেসিক কনসেপ্টটা না থাকে, কনসেপ্টটা যদি গ্রো না করে তাহলে আমরা কোনোভাবেই ডিসিশন মেকিং এর অঙ্কগুলো অন্তত করতে পারবো না, ঠিক আছে। আবার সেক্ষেত্রে যদি কিছু চেঞ্জ চলে আসে অঙ্কের মধ্যে, সেই চেঞ্জগুলোকে আমরা নিজেরা সলভ করতে পারবো না যদি এই কন্ট্রিবিউশন এবং পিভি রেশিও সম্বন্ধে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার না থাকে। অতএব আমরা সবসময় আজকে যেটা ফোকাস করব সেটা হচ্ছে কন্ট্রিবিউশন এবং পিভি রেশিও, এবং এই সংক্রান্ত কিছু ডিসিশন মেকিং যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো সলিউশন কিভাবে করা হবে সেইগুলো মূলত আজকে আলোচনা করব। তো আমাদের দেখো, আমরা আগেও বললাম যে এই চ্যাপ্টারটাকে আমরা অনেকেই ভাবি যে এটা ফর্মুলা বেস চ্যাপ্টার, কিন্তু এটা ফর্মুলা বেস চ্যাপ্টার ঠিকই, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই মানে কন্ট্রিবিউশন এবং পিভি রেশিও এই দুটো মেন যে ব্যাপার, এই দুটো মেন ব্যাপার সম্বন্ধে, এই দুটো বিষয় সম্বন্ধে আমাদের একটা মানে ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত, তবেই আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো। তো সেই জায়গাটা আমি আজকে ফোকাস করার চেষ্টা করছি। দেখো, আমরা মার্জিনাল কস্ট ইকুয়েশনটা আগের দিনও বলেছিলাম, আজকেও আমি আবার লিখছি মার্জিনাল কস্ট ইকুয়েশনটা। এটা দেখো, সেলস সমান কি হয়, সেলস ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট প্লাস প্রফিট। এটা আমাদের মেন মার্জিনাল কস্টিং ইকুয়েশন বা মার্জিনাল কস্ট ইকুয়েশন। তো এখন এই সেলসটাকে যদি আমরা এস দিয়ে ডিনোট করি, তাহলে ফিক্সড কস্টটাকে যদি এফ দিয়ে ডিনোট করি, এবং ভ্যারিয়েবল কস্টটাকে যদি ভি দিয়ে ডিনোট করি, এবং প্রফিটটাকে যদি পি দিয়ে ডিনোট করি, দেন দ্য ইকুয়েশন উইল বি এস ইকুয়াল টু এফ প্লাস ভি প্লাস পি। এখন এটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি তাহলে এস সমান কি লিখবো, এফ প্লাস পি প্লাস ভি। নাও এস ইকুয়াল টু, আমরা এই এফ প্লাস পিটাকে একটা নাম দিচ্ছি, সেটা কি কন্ট্রিবিউশন, এটা আমরা নাম দিয়ে এসছি। এফ প্লাস পিটাকে আমরা কি বলেছি, কন্ট্রিবিউশন, অর্থাৎ ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে এস মাইনাস ভি সমান লিখলাম কি, এস মাইনাস ভি ইকুয়াল টু এফ প্লাস পি। তাহলে দেখো, এস মাইনাস ভি এটাও আমরা কন্ট্রিবিউশন, আবার এফ প্লাস পি এটাও আমাদের কন্ট্রিবিউশন। তাহলে কন্ট্রিবিউশনের দুটো ফর্মুলা ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাচ্ছি, বোঝা গেল, এস মাইনাস ভি ইকুয়াল টু এফ প্লাস পি। তাহলে এখানে আমরা কি লিখবো, যে কন্ট্রিবিউশনের দুটো ফর্মুলা আছে, কন্ট্রিবিউশন ইকুয়াল টু এস মাইনাস ভি and another is contribution equal to f plus p। এই দুটো আমাদের মেন কন্ট্রিবিউশনের দুটো ফর্মুলা। এখন এই এটা কিন্তু টোটাল কন্ট্রিবিউশন বোঝাবো, তো কিন্তু আমাদের ডিসিশন মেকিং এর জন্য এই টোটাল কন্ট্রিবিউশনটা খুব একটা হেল্পফুল নয়। তাহলে ডিসিশন মেকিং এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট এবং পিভি রেশিও। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট এবং পিভি রেশিও এই দুটো আমাদেরকে কি করবে, ডিসিশন মেকিং এ সাহায্য করবে। তো এই দুটো জিনিস আমরা কিভাবে পাচ্ছি, কন্ট্রিবিউশন পার ইউনিট কিভাবে পাবো, টোটাল কন্ট্রিবিউশনকে যদি আমরা টোটাল ইউনিট দিয়ে ভাগ করি তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট পেতে পারি, ঠিক আছে। আর পিভি রেশিও সমান, আমরা আগেও দেখেছি যে পিভি রেশিও সমান আমরা কি বলেছি না, পিভি রেশিও মানে প্রফিট ভলিউম রেশিও, এটা সমান কি কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস ইন্টু 100, এবং এটা মূলত পার্সেন্টেজে বার করি, সেই জন্য এটাকে আমরা 100 গুণ করে রাখি। যে পিভি রেশিও সমান কি, পিভি রেশিও সমান পিভি রেশিও ইকুয়াল টু কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এই হচ্ছে আমাদের মানে দুটো ফর্মুলা যার উপরে আমরা ফোকাস করতে চাইছি, একটা হচ্ছে কন্ট্রিবিউশন আর একটা হচ্ছে পিভি রেশিও। এবং কন্ট্রিবিউশন ঠিক নয়, মূলত কন্ট্রিবিউশন পার ইউনিট, যেটা আমাদের ডিসিশন মেকিং এর জন্য লাগবে।
এবং একটা হচ্ছে পিভি রেশিও। ঠিক আছে, তো এখন এই দুটো জিনিস আমাদের কাছে কেন ইম্পর্টেন্ট এত, পিভি রেশিও এবং কন্ট্রিবিউশন? কারণ আমরা এখানে যে ডিসিশন মেকিংটা করতে চাইছি, ডিসিশন যেটা আমরা নিতে চাইছি, সেগুলো কিসের জন্য? এক, ব্রেক ইভেন সেলস নির্ণয় করার জন্য, দুই, প্রফিট নির্ণয় করার জন্য। এবার এখান থেকেই আবার বিভিন্ন রকম ডিসিশন আসবে। যেমন ধরো যদি কখনো বলে যে সেলিং প্রাইস 10% বাড়লো, ভ্যারিয়েবল কস্ট 10% কমলো, বা দুটোই একসাথে হলো, সেলিং প্রাইস 10% বাড়লো, ভ্যারিয়েবল কস্ট 10% কমলো, বা সেলিং প্রাইস 10% কমলো, ভ্যারিয়েবল কস্ট 10% বাড়লো, তো এর ফলে ব্রেক ইভেন পয়েন্টে কি এফেক্ট আসবে, পিভি রেশিওতে কি এফেক্ট আসবে, বা আমার প্রফিটের উপর কি এফেক্ট আসবে, এইগুলো আমরা ডিসিশন নিতে হবে। আমাদের এই সমস্ত ডিসিশন গুলো আমাদেরকে নিতে হবে। তো সেই জন্য আমাদের যেটা দরকার সেটা কি না, আমাদের এই কন্ট্রিবিউশন এবং পিভি রেশিও সম্বন্ধে আমাদের একটা কনসেপ্ট ভালো করে পাওয়া দরকার। তখন ব্যাপারটা দেখো যে আমরা মূলত আমাদের যে প্রধান নির্ণয় মার্জিনাল কস্টিং এর, সেটা হচ্ছে ব্রেক ইভেন সেলস। তো ব্রেক ইভেন সেলস এর ফর্মুলাটা যাবার আগে ব্রেক ইভেন পয়েন্টটা সম্বন্ধে একটু বলা দরকার। সেটা কি না, আমরা যখন ব্রেক ইভেন পয়েন্টটা বার করতে চাইছি, সেখানে কি বার করতে চাইছি না, এমন একটা লেভেল অফ আউটপুট যেখানে আমার কস্ট ইকুয়াল টু সেলিং প্রাইস। তার মানে যেখানে প্রফিট, কোনো প্রফিট বা লস কিছুই হচ্ছে না, অর্থাৎ কস্ট আর সেলসটা দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। এইটা আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে গেলে কোনো প্রফিট নেই, কোনো লস নেই, সেটাই হচ্ছে আমাদের ব্রেক ইভেন সেলস। তো ব্রেক ইভেন সেলসটা বার করতে গেলে আমাদের নর্মাল যে আমাদের সেলস, সেটা আমাদেরকে কি বলছে যে আমরা ততটা পরিমাণ দ্রব্য বিক্রি করব যে পরিমাণ দ্রব্য বিক্রি করলে আমাদের টোটাল কস্টটা টোটাল সেলসের সাথে সমান হয়ে যাবে, এটা তো বলছে, ঠিক কি না? তাহলে এখন ব্যাপারটা হচ্ছে দেখো যে ধরো আমাদের, আমি বললাম যে সেলিং প্রাইস হচ্ছে 20 টাকা পার ইউনিট। কি বলছি? সেলিং প্রাইস, হ্যাঁ, এখানটা থেকে সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট ধরো ₹20, ঠিক আছে। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইকুয়াল টু রুপিস ধরো 12, ঠিক আছে। টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট ইকুয়াল টু ধরো 10,000। তো আমি এখন এখান থেকে চাইছি যে কি পরিমাণ দ্রব্য বিক্রি করলে আমাদের কোনো প্রফিট বা কোনো লস হবে না। যদি ধরো আমি একজন কমার্সের স্টুডেন্ট না হই, তাহলে আমার জেনারেল কনসেপ্ট কি বলছে যে এমন একটা আউটপুট লেভেল আমার দরকার যেখানে টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল সেলস হয়ে যাবে। তো সেইটা নির্ণয় করতে গেলে আমরা যদি কস্ট অ্যাকাউন্টিং না বুঝি, মার্জিনাল কস্টিং যদি আমরা না বুঝি, তাহলে এটার কি আমরা সমাধান করতে পারবো না? পারবো কি পারবো না? তাহলে সেক্ষেত্রে দেখো যে আমাদের এখানে মেন সমস্যা কি, আমাদের এখানে মেন সমস্যা হচ্ছে টোটাল কস্টটাকে আমাকে তুলে আনতে হবে। কি তুলে আনতে হবে? টোটাল কস্টটা তুলে আনতে হবে। সেখানে আমি 1 ইউনিট দ্রব্য বিক্রি করলে 20 টাকা পাবো। তাহলে আমাদের নর্মাল সেলস বলছে যে টোটাল কস্টটা যদি আমাদের জানা যায়, টোটাল কস্ট, সেইটাকে ডিভাইডেড বাই যদি সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে আমি ভাগ করে দিই, সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে ভাগ করে দিই, তাহলেই তো আমি পেয়ে যাব যে কতটা পরিমাণ দ্রব্য বিক্রি করলে আমার এই টোটাল কস্টটা উঠে চলে আসবে। নর্মাল সেলস তো তাই বলছে, না কি বলছে? অন্য কিছু বলছে কি? আমাদের যেটা নর্মাল সেলস সেটা কি বলছে যে টোটাল কস্টটাকে তুলে আনতে গেলে কত ইউনিট দ্রব্য বিক্রি করতে হবে। তো সেক্ষেত্রে আমি টোটাল কস্টকে সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে ভাগ করে দেবো, তাই তো হয়ে যাবে। কিন্তু সমস্যা এখানে আছে। কি সমস্যা? না, কত ইউনিট দ্রব্য বিক্রি করলে টোটাল কস্টটা উঠে আসবে সেইটাই জানা নেই। অর্থাৎ কত ইউনিট দ্রব্য আমরা বিক্রি করব সেটাই যদি না জানা থাকে, তাহলে হাউ ক্যান উই গেট ভ্যারিয়েবল কস্ট, টোটাল ভ্যারিয়েবল কস্ট? টোটাল ভ্যারিয়েবল কস্টটা তো আমরা নির্ণয় করতে পারবো না যেখানে টোটাল কস্ট নির্ণয় হবে। না বুঝাতে পারছি না? ধরো আমি বললাম যে আমার 100 ইউনিট দ্রব্য বিক্রি হবে, 100 ইউনিট দ্রব্য বিক্রি হলে আমার টোটাল কস্ট উঠে চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমি বলে দিতাম যে আমার টোটাল ভ্যারিয়েবল কস্ট কত হবে? 100 × 12 মানে 1200 টাকা, আর টোটাল ফিক্সড কস্ট আছে 10,000 টাকা। তাহলে আমার সেক্ষেত্রে টোটাল কস্ট হবে টোটাল ভ্যারিয়েবল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট, দ্যাট ইকুয়ালস টু 10,000 plus 1,200, that equals to 11,200.
তাহলে এটা আমাদের সম্ভব হয়ে যেত বলা, কিন্তু যেহেতু কত ইউনিট দ্রব্য বিক্রি করতে হবে সেটাই আমাদের জানা নেই, তাহলে আমরা টোটাল ভ্যারিয়েবল কস্ট পেতে পারি না। টোটাল ভ্যারিয়েবল কস্ট যদি না পেতে পারি তাহলে টোটাল কস্ট পেতে পারি না। তাহলে এইভাবে এই প্রবলেমটার সলিউশন করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমরা কি করব, আমরা একটা ফর্মুলা খোঁজার চেষ্টা করছি, যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে অতি সহজেই ওই আউটপুট লেভেলটা আমরা নির্ণয় করে ফেলতে পারি। সেইটা আমরা এখন খোঁজার চেষ্টা করছি কিভাবে এটা আমরা করতে পারি। তো দেখো, আমি ধরো এখন ম্যাথামেটিক্সের লোক, তাহলে আমি এই প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করব। কি ধরে নিলাম, যে ধরলাম যে লেট x unit will be produced where total cost equal to total selling price। ধরে নিলাম যে x ইউনিট দ্রব্য উৎপাদন করলে টোটাল উৎপাদন এবং বিক্রি করলে টোটাল কস্ট যা দাঁড়াবে সেটা টোটাল সেলসের সাথে সমান হবে। এখান থেকে আমি ইকুয়েশন সেট করব এবার। তাহলে x ইউনিট দ্রব্য উৎপাদন করলে এবং বিক্রি করলে তার টোটাল সেলিং প্রাইস হবে 20 ইনটু x। এনি কোশ্চেন? নো কোশ্চেন। কারণ এক ইউনিট মানে পার ইউনিট সেলিং প্রাইস 20, আমি উৎপাদন করতে এবং বিক্রি করতে চাইছি কত, x ইউনিট। তাহলে আমার x ইউনিট দ্রব্যের বিক্রয় মূল্য কত, 20 ইনটু x। এখানে কোনো সমস্যা নেই। এখন এই সেলিং টোটাল সেলসটাকে আমি কি বলেছি, টোটাল কস্টের সাথে সমান করে দিলেই তো ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় হবে, হবে তো? তো সেক্ষেত্রে আমার টোটাল কস্ট মানে টোটাল ফিক্সড কস্ট কত, 10,000। টোটাল ফিক্সড কস্ট কত, 10,000। এবং টোটাল ভ্যারিয়েবল কস্ট কত, ভ্যারিয়েবল কস্ট কত হবে, আমার x ইউনিট দ্রব্য উৎপাদন করছি, পার ইউনিটের ভ্যারিয়েবল কস্ট কত, 12। তাহলে সেক্ষেত্রে কত হবে, 12x। এনি কোশ্চেন? হবে না, হবে না? তাহলে দেখো এটাকে আমি সমাধান করব। তাহলে কি হবে, 20x minus 12x equal to 10,000। ক্লিয়ার? এখন এক্সট্রা কমন টেনে নিলাম, তাহলে এটা কত হবে, 20 minus 12 equal to 10,000। অতএব x equal to 10,000 divided by 20 minus 12। Now we can solve। আমাদের সলিউশন হয়ে গেল, we get the solution। ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমার ব্রেক ইভেন পয়েন্ট কত, x ইউনিট, এবং সেটা কত, 10,000 ডিভাইডেড বাই 20 minus 12। we have got the solution। বোঝা গেল? তো এখন তাহলে এটাই কিন্তু আমার ফর্মুলা, এটাই আমার ফর্মুলা ব্রেক ইভেন পয়েন্টে। দেখো লক্ষ্য করো, এটা সমান কি, ফিক্সড কস্ট। এটা সমান কি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই 10,000 টা ফিক্সড কস্ট। এটা কি, সেলিং প্রাইস পার ইউনিট। তাহলে এটা হচ্ছে এস মাইনাস এটা কি, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। এটা কি, ভি। তার সমান কি হলো, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। এনি কোশ্চেন? কন্ট্রিবিউশন পার ইউনিট। বোঝা গেল? তাহলে আমরা ফর্মুলাটা পেয়ে গেলাম এখানে। কিভাবে ফর্মুলাটা এলাম, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট হয়ে গেল। তো এখন এটাকেই আবার আমি যদি পিভি রেশিও দিয়ে ভাবতে চাই, তাহলে আমি এই ফর্মুলাটাকে আবার পিভি রেশিওতে কনভার্ট করে নিতে পারি। দেখো আমি এখানে কি পেলাম, ইউনিট পেলাম। যদি এটাকেই আমি সেলস ভ্যালুতে কনভার্ট করতে চাই, এটা তো আমার ইউনিট, তো একে সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করে নেব, ঠিক কি না? তাহলে একে আমি গুণ করে দিলাম ইনটু সেলিং প্রাইস পার ইউনিট, মানে এসপি দিয়ে গুণ করছি। ঠিক আছে, আমি ওটা লেখার জায়গা নেই বলে লিখিনি। তো এখন এটাকে আমি ঘুরিয়ে লিখছি আবার, এটা সমান কি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই, দেখো এই যে সেলিং প্রাইস পার ইউনিটটা উপরে আছে তো, আর এটা কোথায় আছে, তলায় আছে। ঠিক আছে, তো আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি এরকম, যে কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট। তার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট, মানে কি পিভি রেশিও, কন্ট্রিবিউশন বাই সেলস তো ইনটু 100। তো সেটাকে যদি আমি দশমিকেও প্রকাশ করতে পারি, রেশিওতে তো প্রকাশ করতে পারি। হোয়াট ইজ পিভি রেশিও? পিভি রেশিওটা কি, দ্য পিভি রেশিও ইজ দ্য রেশিও অফ কন্ট্রিবিউশন টু সেলস। তাহলে সেটা আমি যদি টোটাল দিয়ে যাই, তাহলে টোটাল কন্ট্রিবিউশন বাই টোটাল সেলস।
যদি পার ইউনিট দিয়ে যাই তাহলে সেটা কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট। দেখো এটাকে যদি তুমি এখন ঘুরাও এটা পাবে না, পাবে না, কারণ এটা তো তলার ভাগ আছে, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই দিস। তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল সেন্স কি বলছে, এটা ঘুরলে কি হবে, সেলিং প্রাইস পার। তাহলে এখান থেকে আমি ফর্মুলা পেয়ে গেলাম আবার, এটা সমান কি হলো, ফিক্সড কস্ট, এটা সমান কি আছে, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। তাহলে ব্রেক ইভেন পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আমাদের এই পিভি রেশিও এবং ব্রেক ইভেন পয়েন্ট, এই পিভি রেশিও এবং কন্ট্রিবিউশন পার ইউনিট তাহলে কতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে বোঝা গেল। এবার ধরো আমি এই যে মানে ফর্মুলাটা সেট করে দিলাম যে কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই পিভি রেশিও, এই ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও, এটা আমার ব্রেক ইভেন পয়েন্ট কিসে বেরোবে, সেলস ভ্যালুতে বেরোবে। আর এই যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট, এটা আমার কিসে বেরোবে, এটা হচ্ছে ইউনিটে বেরোবে। তো আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা হলো। এখানে এই ব্রেক ইভেন পয়েন্টের একটা একবারে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে রাখতে হবে, যে যেহেতু ব্রেক ইভেন পয়েন্ট এতে কোনো প্রফিট নেই, সেই জন্য ব্রেক ইভেন পয়েন্টকে যদি আমরা পিভি রেশিও দিয়ে সবসময় গুণ করে, মানে যে কোনো ব্রেক ইভেন পয়েন্টকে যদি আমরা পিভি রেশিও দিয়ে গুণ করি, তাহলে যে কন্ট্রিবিউশনটা আমরা পাবো সেটা কি হবে, অলওয়েজ ফিক্সড কস্টের সাথে সমান হবে, কারণ ওখানে কোনো প্রফিট নেই বলে। আর যে কোনো সেলসকে পিভি রেশিও দিয়ে গুণ করলে আমরা কি পাবো, তার কন্ট্রিবিউশন পাবো। এখন এই যে পিভি রেশিও, এই জিনিসটা একটু আমি ডিসকাস করবো এবার। এটা আমি মুছছি। ধরো আমি বলছি এখন যে পিভি রেশিও সমান, পিভি রেশিও ইকুয়াল টু 20%। এই জিনিসটা কি অ্যাকচুয়াল, হোয়াট ইজ দিস? এই যে যখন আমি বললাম যে পিভি রেশিও 20%, তোমার মাথার মধ্যে একটা জিনিস সেট করতে হবে যে তুমি যদি শুধু ফর্মুলাই ভাবো ওটাকে, তাহলে কিন্তু তুমি সলিউশন করতে পারবে না। তো এটাকে তোমাকে মানে বিশ্লেষণ করতে হবে যে পিভি রেশিও 20% মানে কি। এটার মানে এটাই যে আমি কি বলেছি, পিভি রেশিও হচ্ছে কন্ট্রিবিউশন আর সেলসের অনুপাত। এটার দ্বারা কি বোঝাচ্ছে যে কন্ট্রিবিউশন 20 টাকা হবে when সেলস ইকুয়াল টু 100। সেলস যদি 100 টাকা হয় তাহলে সেখানে আমি কন্ট্রিবিউশন কত পাবো, 20 টাকা। এটাই এর মানে, এটাই এর মানে। তাহলে যে ক্ষেত্রে আমি বলছি যে আমার ব্রেক ইভেন পয়েন্টে ফিক্সড কস্টই হচ্ছে কন্ট্রিবিউশন, ব্রেক ইভেন পয়েন্টে কি বললাম, ফিক্সড কস্ট ইকুয়াল টু কন্ট্রিবিউশন, এবং সেইখানে যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম যেটা হচ্ছে, সেটা কি পেয়েছিলাম, ফর্মুলাটা একবার দেখো, সেটা কি পেয়েছিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট মানে বিইপি, এটা সমান পেয়েছিলাম ফিক্সড কস্ট ডিভাইডেড বাই এস মাইনাস ভি। সেলিং প্রাইস থেকে আমরা কি বিয়োগ করে দিয়েছিলাম, ভ্যারিয়েবল কস্ট। সেলিং প্রাইস পার ইউনিট থেকে ভ্যারিয়েবল কস্ট বিয়োগ করে দিয়েছিলাম। কেন বিয়োগ করে দিয়েছিলাম না, ওই ভ্যারিয়েবল কস্টটা নির্ণয় করা সম্ভব হচ্ছিল না, ইউনিট জানা ছিল না বলে। সেই জন্য প্রত্যেক ইউনিট বিক্রি করে যে টাকাটা ভ্যারিয়েবল কস্ট হবে সেটা আগেই মাইনাস করে দিচ্ছি, যেহেতু টোটাল ভ্যারিয়েবল কস্ট আমরা নির্ণয় করতে পারবো না। সেই জন্য টোটাল কস্টে না গিয়ে আমরা উপরে কি আনছি, ফিক্সড কস্ট। কি আনছি উপরে, টোটাল কস্ট তোলার চেষ্টা করছি না, আমি চেষ্টা করছি কোনটা তোলার, ফিক্সড কস্টটা তোলার চেষ্টা করছি, যাতে করে আমি ব্রেক ইভেন পয়েন্ট পেয়ে যাই। সেই জন্য আমি টোটাল ফিক্সড কস্টটাকে তোলার চেষ্টা করছি। সেই জন্য প্রত্যেক ইউনিট থেকে আমরা ভ্যারিয়েবল কস্টটাকে বিয়োগ করে নিয়েছি। এখন ব্রেক ইভেন পয়েন্টে বলেছি ফিক্সড কস্ট সমান কন্ট্রিবিউশন, ফিক্সড কস্ট ইকুয়াল টু কি, কন্ট্রিবিউশন। তাহলে ফিক্সড কস্ট যদি কন্ট্রিবিউশন হয় তাহলে পিভি রেশিও আমাকে কি বলছে, ধরো পিভি রেশিও 20%, পিভি রেশিও 20% এবং ফিক্সড কস্ট হচ্ছে কত, 10,000, ফিক্সড কস্ট 10,000। তাহলে এখানে ব্রেক ইভেন পয়েন্টটা কি হবে, ব্রেক ইভেন পয়েন্টটা আমি ধরো সেলস ভ্যালুতে বার করতে চাইছি। তো দেখো যে আমি বলছি যে এই কন্ট্রিবিউশনটা আমার হচ্ছে যেহেতু ব্রেক ইভেন পয়েন্ট, অতএব এই যে ফিক্সড কস্ট আছে এটাই কন্ট্রিবিউশন হবে, এবং যে পরিমাণ সেলস করলে আমি এই 10,000 টাকা কন্ট্রিবিউশন তুলে নিতে পারবো সেটাই হবে আমার ব্রেক ইভেন পয়েন্ট। যে পরিমাণ সেলস করলে 10,000 টাকা ফিক্সড কস্ট আমি তুলে নিতে পারি সেটাই আমার ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এইটাকে অ্যানালিসিস করলে আমি কি পেয়েছিলাম যে কন্ট্রিবিউশন 20 টাকা যদি পেতে হয় তাহলে আমাকে কত টাকার মাল বিক্রি করতে হবে, 100 টাকা। এখন কন্ট্রিবিউশন আমি কত পেতে চাইছি, 10,000, তাহলে কত টাকার মাল বিক্রি করব। দেখো জাস্ট একটা ইউনিটারি মেথড যদি আমি অ্যাপ্লাই করি এখানে, অর্থাৎ ঐকিক নিয়ম যদি অ্যাপ্লাই করি তাহলে কি বুঝায়, তাহলে কি বুঝাচ্ছে যে 20 টাকা যখন কন্ট্রিবিউশন তখন সেলস কত, 100 টাকা। আমি কোনো ফর্মুলায় যাব না, আমি এমনি আমার ম্যাথমেটিক্যাল সেন্স থেকে এই পার্সেন্টেজটাকে জাস্ট বিশ্লেষণ করে উই ক্যান গেট ব্রেক ইভেন পয়েন্ট। কোনো ফর্মুলায় যাব না আমি। দেখো কি করছি, কি বললাম, 20 টাকা যখন কন্ট্রিবিউশন তখন আমার সেলস কত, 100 টাকা। তাহলে আমি জানি ব্রেক ইভেন পয়েন্টে আমার কন্ট্রিবিউশন কত হবে, ব্রেক ইভেন পয়েন্টে তো কন্ট্রিবিউশনটা ইকুয়াল টু ফিক্সড কস্ট।
তাহলে আমার ফিক্সড কস্ট জানা আছে 10,000 টাকা, তাহলে আমি ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে গেলে 10,000 টাকা কন্ট্রিবিউশন পেলেই তো ব্রেক ইভেন পয়েন্ট আমি পেয়ে যাবো। তাহলে আমার 20 টাকা যদি কন্ট্রিবিউশন তুলতে চাই, ক টাকার মাল বিক্রি করতে হয়? 100 টাকা। 1 টাকা যদি আমি তুলতে চাই কন্ট্রিবিউশন হিসাবে, তাহলে আমাকে 100/20 টাকার মাল বিক্রি করতে হবে। এটি কোশ্চেন। আমি এখন কত ফেচ করতে চাইছি কন্ট্রিবিউশন হিসাবে? 10,000। 10,000 এর জন্য কত লাগবে? 10,000 ইন্টু 100/20, ব্রেক ইভেন পয়েন্ট পেয়ে যাবো। লক্ষ্য করো, এটা কিন্তু পিভি রেশিও ঠিক উল্টোটা। পিভি রেশিও 20% বলেছিলাম, মানে 20/100। তাহলে সেক্ষেত্রে দেখো, এটা ফিক্সড কস্ট, তাহলে এটা হচ্ছে ফিক্সড কস্ট ফিক্সড কস্ট 10,000 ইন্টু, এটাকে আমি লিখতে পারি 100/20, তো তাহলে 1/পিভি রেশিও, 1/পিভি রেশিও। কারণ পিভি রেশিও সমান কি ছিল? 20/100, কিন্তু আমি লিখেছি কত? 100/20, তাহলে 1/পিভি রেশিও, তাহলে সমান কি হবে? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আচ্ছা, এইবার দেখো, এই যে পিভি রেশিও এবং কন্ট্রিবিউশন বললাম, এটার আরো কাজ আছে ডিসিশন মেকিং এর জন্য। যেমন ধরো, আমি চাইছি আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো আমি বললাম যে ফিক্সড কস্ট কত? 10,000। পিভি রেশিও সমান কত? 20%। আমি এখান থেকে বললাম যে হাউ মাচ শুড উই সোল্ড টু গেট এ প্রফিট অফ ₹5,000, প্রফিট অফ ₹5,000। যে আমরা 5,000 টাকা প্রফিট করতে চাইছি, তাহলে আমার দিকে কত টাকার মাল বিক্রি করতে হবে? আমি জানি যে আমি যদি 10,000 কে পিভি রেশিও দিয়ে ভাগ করে নিই, তাহলে যে সেলসটা পাবো সেখানে কোনো প্রফিট কোনো লস থাকবে না। তাহলে আমি ব্রেক ইভেন সেলসে যেতে গেলে ক টাকার কন্ট্রিবিউশন তুলতে হয় আমাকে? 10,000 টাকা। কিন্তু যদি আমি 5,000 টাকা প্রফিট করতে চাই, তাহলে কত টাকার কন্ট্রিবিউশন তুলে নিয়ে আসতে হবে? 15,000 টাকা। এনি কোশ্চেন? তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো? দেখো, যে 20 টাকার কন্ট্রিবিউশন পেতে গেলে 100 টাকা সেলস করতে হয়। এনি কোশ্চেন? তাহলে আমি 1 টাকা যদি কন্ট্রিবিউশন পেতে চাই, তাহলে 100/20 টাকার সেলস করতে হবে। এখন আমি কন্ট্রিবিউশন হিসেবে কত পেতে চাইছি? 10,000 টাকা। যদি আমি কন্ট্রিবিউশন তুলি, তাহলে শুধু ফিক্সড কস্ট উঠে আসবে, সেখানে কোনো প্রফিট থাকবে না। কিন্তু আমি এখন টার্গেট হচ্ছে আমার কি? 5,000 টাকা প্রফিট করা। তাহলে এই 5,000 টাকা প্রফিটকে আমাকে ওই কন্ট্রিবিউশনের সাথে যোগ করে নিতে হবে। ওই কন্ট্রিবিউশনটা যদি আমি তুলে নিতে পারি, তাহলে আমার সেলস আমাকে 15,000 টাকা 5,000 টাকা প্রফিট দিয়ে দিবে। যে পরিমাণ আমি সেলস করবো, সেখানে আমি 5,000 টাকা প্রফিট পেয়ে যাবো। এনি কোশ্চেন? তাহলে আমার এখানে ব্যাপারটা কি দাঁড়ালো? না, আমি 15,000 টাকা কন্ট্রিবিউশন তুলবো, তাহলে 15,000 15,000 তুলতে গেলে 1 টাকা তুলতে গেলে 100/20, 15,000 তুলতে গেলে কত হবে? 15,000 ইন্টু 100/20। বোঝা গেল? তাহলে এইটা আমার এখন ফর্মুলা হিসাবে সেট করবো আমি। এটা কি? এই 15,000 টাকাটা সমান কি? ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এটা কি? ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে দেখো, এটা কি হচ্ছে? ফিক্সড কস্ট প্লাস প্রফিট, মানে কি? ডিজায়ার্ড প্রফিট। এই প্রফিটটা কি? ডিজায়ার্ড প্রফিট, মানে কাঙ্ক্ষিত প্রফিট। কি পরিমাণ প্রফিট আমাদের টার্গেট, সেই টার্গেট প্রফিটটা যোগ করে নিতে হবে। কারণ আমাকে ডিসিশন কি তৈরি করতে হবে, যে কত টাকার সেলস করতে হবে আমাকে, এই ডিসিশনটা আমাকে নিতে হবে। উই হ্যাভ টু টেক দ্য ডিসিশন হোয়াট অ্যামাউন্ট অফ সেলস উই মাস্ট ফেচ টু গেট এ প্রফিট অফ ₹5,000। তাহলে সেখানে ফিক্সড কস্ট প্লাস প্রফিট, দেখো 15,000 টাকা ছিল, তো ফিক্সড কস্ট প্লাস প্রফিট লিখেছি ইনটু এটা কি 100/20, মানে এটা পিভি রেশিওর উল্টো। 20% পিভি রেশিও ছিল, তাহলে এটা সমান কি হবে? ইনটু 1/পিভি রেশিও, মানে ডিভাইডেড বাই পিভি রেশিও। দিস ইজ দ্য ফর্মুলা অফ টার্গেট সেলস, ডিজায়ার্ড সেলস। বুঝতে পেরেছো যে কি পরিমাণ আমাকে করতে হবে, পরে কি পরিমাণ আমাকে সেলস করতে হবে, যে পরিমাণ সেলস করলে আমি একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট নির্ণয় করে নিতে পারবো। বোঝা গেছে? এবার এখানে আরো একটু আমার বলার আছে। দেখো, আমি কি করলাম? অঙ্ক থেকে ফর্মুলা আসছি, কিন্তু ফর্মুলা থেকে অঙ্ক যাচ্ছি না। এটাই কনসেপ্ট। এই কনসেপ্ট না থাকলে তুমি ফর্মুলা অ্যাপ্লাই ঠিকঠাক করতে পারবে না, কারণ অনেক জটিলতার সৃষ্টি হবে। এক্ষুনি দেখাচ্ছি কি জটিলতা আসবে। দেখো, ধরো আমি এই টার্গেট প্রফিটটা নিয়েই একটু আলোচনা করছি। ধরো আমি বললাম যে সেলিং প্রাইস পার ইউনিট
সমান ₹80। ঠিক আছে, ধরো ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট সমান ধরো ₹60 হয়েছে। তো আমি তোমাকে এখন বললাম যে ফিক্সড কস্ট, আমার টোটাল ফিক্সড কস্ট সমান 50,000। এখন তোমাকে আমি প্রশ্নটা দিচ্ছি এরকম যে যদি পার ইউনিট আমি 5 টাকা প্রফিট করতে চাই তাহলে আমাকে কত ইউনিট দ্রব্য বিক্রি করতে হবে। কি করলাম আমি বলছি যে ডিজায়ার্ড প্রফিট সমান ₹5 পার ইউনিট। সমস্যা কি? সমস্যা হয়ে গেল যে আমরা এখানে পার ইউনিট 5 টাকা প্রফিট করতে চাইছি। আমি এক্ষুনি যে ফর্মুলাটা শিখে এসেছিলাম সেই ফর্মুলাটা আমাকে বলছিল কি যে আমি যদি টার্গেট সেলস পেতে চাই, অর্থাৎ টার্গেট সেলস সমান ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও অথবা কন্ট্রিবিউশন পার ইউনিট। কি বললাম? তার মানে একই বেরোবে। যদি পিভি রেশিও দিয়ে ভাগ করি তাহলে কি বেরোবে? সেলস প্রাইসে বেরোবে, ভ্যালুতে বেরোবে। আর যদি কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে ভাগ করে দিই তাহলে কিসে বেরোবে? ইউনিটে বেরোবে। কন্ট্রিবিউশন পার ইউনিট। এই দুটো ফর্মুলা দিয়ে আমি অঙ্কটা এখন যদি সলভ করার চেষ্টা করি তাহলে কি আমি পারবো? দেখো তো, আমার এখানে ফিক্সড কস্ট আমি পেয়ে যাচ্ছি কত টাকা। কি প্রবলেম আছে আগে বুঝতে হবে, যে হোয়ার ইজ দ্য প্রবলেমটা, কেন আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না সেটা বুঝতে হবে। সেই জন্য ফর্মুলা সম্বন্ধে কনসেপ্ট থাকা দরকার, যে ফর্মুলাটা কিভাবে আমরা পেয়েছি, কি ফর্মুলা, কেন ফর্মুলা, তবে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো এই সমস্ত অঙ্কে। নাহলে কোনোদিনও সম্ভব না। যে ভাবছে মনে মনে যে মার্জিনাল কস্টিংটা সম্পূর্ণ ফর্মুলা বেস অঙ্ক, ফর্মুলা ফেলাবো অঙ্ক হয়ে যাবে, আই ডু নট থিঙ্ক সো। কোনোদিনও সম্ভব নয়। কনসেপ্ট ক্লিয়ার দরকার, না হলে কোনোদিন অঙ্ক করা যাবে না। অতএব দেখো, তাহলে আমরা এখানে ফিক্সড কস্টটা পেয়ে যাচ্ছি, ফিক্সড কস্ট 50,000 টাকা আছে। কিন্তু সমস্যাটা আমাদের কোথায়? আমি এখানে ডিজায়ার্ড প্রফিটের টোটাল যে প্রফিট দরকার সেইটাই পাচ্ছি না। তার কারণ আমার এখানে দেওয়া আছে 5 ইউনিট প্রফিট, 5 টাকা প্রফিট করতে হবে পার ইউনিট। এখন কত ইউনিট দ্রব্য আমি বিক্রি করব সেটাই যদি আমি নির্ণয় করব, তাহলে আমি কি করে পেতে পারি যে আমার 5 টাকা করে যদি পার ইউনিট প্রফিট করতে হয় তাহলে কত টাকা টোটাল প্রফিট করতে হবে? আমি তো ইউনিটটাই জানি না যে কত ইউনিট দ্রব্য বিক্রি করতে হবে, কতটা সেলস করতে হবে সেটাই তো আমার জানা নেই। তাহলে সেখানে আমি টোটাল প্রফিট, ডিজায়ার্ড প্রফিট পাবো কোত্থেকে? পেতে পারি না। তাহলে আমি সেই যে আইডিয়াটা দিয়েছিলাম, আমরা ভ্যারিয়েবল কস্টকে কেন বিয়োগ করে দিই? ভ্যারিয়েবল কস্টটাকে আমরা কেন বিয়োগ করে দিই সেলিং প্রাইস থেকে? ওই ভ্যারিয়েবল কস্টটার টোটালটা নির্ণয় করা সম্ভব ছিল না বলে সেখানে সেই জন্যই আমরা এক্স ধরেছিলাম। সেই জন্যই ফর্মুলা যখন দেখলাম তখন সেই 20 - 12 হয়ে গেল, 8 টাকা বেরিয়ে গেল কন্ট্রিবিউশন পার ইউনিট। সহজ হয়ে গেল বিষয়টা। তাহলে এখানেও সেই কনসেপ্টটাকে কাজে লাগাবো। আমরা কি করব, যে সেলিং প্রাইস থেকে এই যে 5 টাকা পার ইউনিট প্রফিট আছে মাইনাস করে নেব। যেমন ভ্যারিয়েবল কস্টকে বিয়োগ করে দিই, সেরকমই আমরা সেলিং প্রাইস থেকে 5 টাকাকে মাইনাস করে সরিয়ে দেবো। যেহেতু আমাদের টোটাল ইউনিটটা জানা নেই, তাহলে ওটা যদি মাইনাস হয়ে যায়, বাকি কন্ট্রিবিউশনটা দিয়ে যদি আমরা ভাগ করে দিতে পারি, কোনটাকে? শুধু ফিক্সড কস্টটাকে, প্রফিটটা তোলার দরকার নেই। আর আমরা সেখানে ভ্যারিয়েবল কস্টটা লিখেছিলাম, ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করার জন্য ভ্যারিয়েবল কস্ট লিখেছিলাম। কেন লিখিনি? ওই যে সেলস প্রাইস থেকে ভ্যারিয়েবল কস্টটাকে মাইনাস করে দিয়েছিলাম, লিখিনি। তাহলে এখানেও আমি কি করব, সেলস প্রাইস থেকে ভ্যারিয়েবল কস্টটাকে মাইনাস করে নেবো, এই ডিজায়ার্ড প্রফিটটাকে উড়িয়ে দেবো, দরকার নেই আমার। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমি কি করবো, এখানে ফর্মুলাটা কি সেট করলাম? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই, আমি তো পিভি রেশিওতে যাবো না, এখানে আমার টার্গেট এই কন্ট্রিবিউশন দিয়ে আসা। তাহলে আমি বলেছি সেলিং প্রাইস থেকে আমি এই 5 টাকা মাইনাস করে নেবো। দেখো তো, আমরা যখন সেলিং প্রাইস থেকে ভ্যারিয়েবল কস্ট বিয়োগ করেছি, কি পেয়েছি? কন্ট্রিবিউশন পেয়েছি। তাহলে আমরা কি পেলাম, যে সেলিং প্রাইস থেকে ভ্যারিয়েবল কস্ট বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে কি পেয়েছি? কন্ট্রিবিউশন পেয়েছি। এখন আমরা কি চাইছি? প্রফিটটাকেও মাইনাস করে নিতে।
তাহলে আমি এখন যদি কন্ট্রিবিউশন থেকে প্রফিটটা মাইনাস করি কোনো সমস্যা হবে? আমি তো ভ্যারিয়েবল কস্টটা মাইনাস করে নিয়েছিলাম, তার থেকে আমি আবার কি করছি, প্রফিটটাও মাইনাস করে নেব। তাহলে এখানে আমি কি করব, কন্ট্রিবিউশন পার ইউনিট, কন্ট্রিবিউশন পার ইউনিট মাইনাস ডিজায়ার্ড প্রফিট পার ইউনিট, মাইনাস কি করলাম, ডিজায়ার্ড প্রফিট পার ইউনিট। বোঝা গেল? তাহলে আমার এখানে টোটাল অঙ্কটা যদি সলিউশন করি এখন কি দাঁড়াবে, যে টার্গেট সেলস টু আর্ন এ প্রফিট অফ ₹5 পার ইউনিট সমান কি দাঁড়াবে, ফিক্সড কস্ট কত ছিল 50,000, তাহলে ফিক্সড কস্ট কত আছে 50,000 ডিভাইডেড বাই আমাদের কন্ট্রিবিউশন পার ইউনিট কত ছিল, আমি সেলিং প্রাইস কত ধরেছিলাম 80 টাকা, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কত ছিল 60 টাকা, তাহলে সেক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত ছিল 20 টাকা, তাহলে 20 থেকে আমি এখন 5 টাকা মাইনাস করে দেবো, তাহলে কত হবে 20 মাইনাস 20 মাইনাস 5, তাহলে কত হচ্ছে 15, তাহলে 50,000 ডিভাইডেড বাই 15, এটা হয়তো রাউন্ড ফিগার আসবে না, যাও একটা ফিগার আসবে, সেটা আমাদের কি হবে, টার্গেট সেলস এর ইউনিট হবে। এবার এটাকে যদি আবার সেলস ভ্যালুতে নির্ণয় করতে চাই, সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করে নাও। বোঝা গেছে? কিন্তু এটাকে যদি আমি ধরো যে আমি এটাকে এই পিভি রেশিও ফর্মুলা দিয়ে নিয়ে আসতে চাইছি, তাহলে কি করব, তাহলে এই যে পার ইউনিট প্রফিটটা আছে না, এটাকে আমি সেলিং প্রাইসের পার্সেন্টেজে নিয়ে চলে যাব, কারণ আমার এখানে পিভি রেশিওটা কি পার্সেন্টেজ, কার পার্সেন্টেজ, সেলস এর পার্সেন্টেজ, তাহলে এই পিভি রেশিও থেকে যদি কিছু আমি মাইনাস করতে চাই সেটাকেও সেলস এর পার্সেন্টেজেই থাকতে হবে। যেমন কন্ট্রিবিউশন পার ইউনিট থেকে আমি ডাইরেক্ট ডিজায়ার্ড প্রফিট পার ইউনিট বিয়োগ করে দিচ্ছি, কারণ দুটোই একই ইউনিটে আছে, এটাও পার ইউনিট এটাও পার ইউনিট, সেই জন্য দুটো কোনো সমস্যা হলো না, ডাইরেক্ট বিয়োগ করে দিলাম। কিন্তু এই 5 আমি যদি পিভি রেশিও থেকে 5 টাকা মাইনাস করতে চাই তাহলে কি হবে, হবে না, তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু পিভি রেশিওটা সেলস এর পার্সেন্টেজে আছে, তাহলে আমাকে কি করতে হবে 5 টাকাটাকেও সেলস এর পার্সেন্টেজে কনভার্ট করে নিতে হবে, তাহলে আমি এই পিভি রেশিও দিয়েও করতে পারবো, সেখানে পিভি রেশিও মাইনাস এটা করে নেব। বুঝা গেল? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে একটু জাস্ট আমি বলে দিচ্ছি, দেখো আমার 5 টাকা যদি পার ইউনিট প্রফিট থাকে, তাহলে সেক্ষেত্রে আমার 5 টাকা যদি পার ইউনিট প্রফিট থেকে থাকে, আর যদি সেলিং প্রাইস 5 টাকা হয়, তাহলে দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস উইল বি 5/80 into 100, তাহলে এটা কত হচ্ছে 5/80 into 100, দিস ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ অন সেলস। এটা কত হচ্ছে, এটা হবে কত 25/4, তার মানে 6.25%, দিস ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ অন সেলস। তাহলে এখন আমি কি করতে পারি, টার্গেট সেলস, আমি পুরোটা লিখছি না, আচ্ছা লিখি, টার্গেট সেলস ইকুয়াল টু ফিক্সড কস্ট, আমি এখানে কোনো প্রফিট রাখবো, প্রফিট কি কিছু রাখবো, প্রফিট রাখার দরকার নেই, তার কারণ আমি না পার্সেন্টেজ বার করিনি, আমি পিভি রেশিও থেকে প্রফিটটাকে মাইনাস করে দিচ্ছি, তো সেক্ষেত্রে কেন আমি ডিজায়ার্ড প্রফিটটা কেন রাখবো, রাখার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে কি করবো, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও কত ছিল, বার করা ছিল, থাকেনি, বার করে দাও, পিভি রেশিও সমান কত হবে 20/80 হবে, কারণ আমার সেলিং প্রাইস কত আছে, সেলিং প্রাইস 80, ভ্যারিয়েবল কস্ট 60, দ্যাট ইজ কন্ট্রিবিউশন ইকুয়াল টু 20, সেলিং প্রাইস ইকুয়াল টু 80, তাহলে পিভি রেশিও সমান কন্ট্রিবিউশন বাই সেলস, মানে 20/80 into 100, 20/80 into 100 বলে কত হবে 25%, 20/80 into 100, 25% মুখে মুখে ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে আমার পিভি রেশিও কত ছিল 25%, তাহলে এটা কত হবে 25% মাইনাস, মানে আমাকে লিখতে হবে কিন্তু পিভি রেশিও, আচ্ছা ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা কি দাঁড়াবে, পিভি রেশিও মাইনাস পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, ডিজাইন প্রফিট, পার্সেন্টেজ অফ ডিজাইন প্রফিট লিখবে, এটা DESIRE, পার্সেন্টেজ অফ ডিজাইন প্রফিট অন সেলস। বুঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমার ফিক্সড কস্ট কত 50,000 ডিভাইডেড বাই পিভি রেশিও কত ছিল 25% মাইনাস 6.25%, এটা করলেই আমি টার্গেট সেলস পেয়ে যাব। এখানে প্রশ্নটা কিরকম থাকবে, এই ধরনের প্রশ্নটা সাধারণত কিরকম থাকে, যে এখানে এই পার ইউনিট নাও দিতে পারে, এই প্রশ্নটা কিরকম থাকে দেখো, এটা মুছে দিলাম, এই যে এই ফর্মুলাটা, লাস্ট যে ফর্মুলাটা আমি বললাম যে টার্গেট সেলস সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও মাইনাস ডিজায়ার্ড পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ, মানে ডিজায়ার্ড প্রফিট পার্সেন্টেজ অন সেলস, এই যে ফর্মুলাটা দিলাম, এখানে অঙ্ক কিরকম থাকবে, এখানে থাকবে সেলস তোমাকে একটা দিয়ে দিল, ঠিক আছে, না সেলস আমার তো দরকার নেই, ধরো আমার এখানে বলে দিল ফিক্সড কস্ট,
ফিক্সড কস্ট সমান 50,000, ঠিক আছে। পিভি রেশিও দিয়ে দিলাম, পিভি রেশিও সমান ধরো বললাম 20%, আর বললাম যে ক্যালকুলেট সেলস টু আর্ন 10% প্রফিট, 10% প্রফিট অন সেলস। সেলসের উপর 10% প্রফিট করতে গেলে কত টাকার আমাকে সেলস করতে হবে। আমার তাহলে ইনফরমেশন কি দরকার, ফিক্সড কস্টটা দরকার, আর পিভি রেশিও তো আছেই, শুধু আর এখানে কতটা পার্সেন্টেজ প্রফিট করতে হবে সেলসের উপর সেটাও দেওয়া আছে। তাহলে আমি কি করবো, 50,000 ডিভাইডেড বাই পিভি রেশিও মাইনাস এই পার্সেন্টেজটা বিয়োগ করে নেবো, দ্যাটস অল। বোঝা গেল? আচ্ছা, এবার এর পরবর্তী ক্লাসে আমি আরো কিছু দেখাবো কিভাবে পিভি রেশিও আমাদের কাজ হয়, পিভি রেশিও দিয়ে কিভাবে আমাদের ডিসিশন মেকিং হবে। হয়তো কখনো বলবে ভ্যারিয়েবল কস্ট কমে গেল, সেলিং প্রাইস বেড়ে গেল, দুটোই বাড়লো বা কমলো, সেলসের উপর কি, এই ব্রেক ইভেন সেলসের উপর কি এফেক্ট আসবে, মসের উপর কি এফেক্ট আসবে, প্রফিটের উপর কি এফেক্ট আসবে ইত্যাদি। তো তার সেই চ্যাপ্টারটা যখন মানে সেইখানটা যখন আমি পড়াবো সেখানে কিছু কনসেপশন দরকার হবে, সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো।